সবার সামনে রুদ্রর মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে তুলে দিল ফুলকি আর লাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি রুদ্রর সেই বাড়িতে যায়। তারপরে দেবদাস মাইতিকে খুঁজতে থাকে। ওইদিকে রুদ্রর ভাড়া করা গুন্ডারা ওদের উপর হামলা চালায়। তারপরে ফুলকি আর রোহিত সবাইকে মেরে একদম অজ্ঞান করে দেয়। ঠিক তখনই দেবদাস মাইতি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, এখানে কারা, আপনারা কারা? ঠিক তখনই ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার এই হলো দেবদাস মাইতি, এখানে লুকিয়ে বসে আছে। তারপরে দেবদাস মাইতির কলার চেপে ধরে রোহিত আর বলতে থাকে, তুই এখানে বসে আছিস? উড়ালপুর ভেঙে গেল, এত মানুষ আহত নিহত হয়েছে, আমার ভাইও সেখানে আহত হয়েছে, আর তুই এখানে লুকিয়ে আছিস? তখনই দেবদাস মাইতি বলতে থাকে, আমি কেন লুকিয়ে থাকবো, আমি কেন লুকিয়ে থাকবো, আমি এখানে একটা কাজে এসেছিলাম। তখনই রোহিত লোকটাকে মারতে থাকে আর বলতে থাকে, তুই মিথ্যে কথা বলছিস, তোর এত বড় সাহস, তুই আবার মিথ্যে কথা বলছিস? তোকে রুদ্র এখানে লুকিয়ে রেখেছে, কেন লুকিয়ে রেখেছে সেটাই এখন জনসভায় গিয়ে বলবি। তখন ফুলকি বলতে থাকে, স্যার জনসভা ওইদিকে শুরু হয়ে যাচ্ছে। তারপরে রোহিত বলতে থাকে, শোন, এখন এখন তুই জনসভায় যাবি আমাদের সাথে, গিয়ে ওখানে গিয়ে সবটা স্বীকার করবি যে তুই ভেজাল মাল মশলা দেওয়াতেই উড়ালপুলটা ভেঙে পড়েছে, আর রুদ্র তোর সাথে কি করে জড়িত ছিল সে সবটা বলবি। তখনই দেবদাস মাইতি বলতে থাকে, তোমরা ভুল করছো, ভুল করছো, রুদ্র বাবু কিন্তু তোমাদের একদম ছেড়ে দেবে না, একদম ছেড়ে দেবে না। তখন রোহিত আরো দুই চারটা চড় মারতে থাকে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, এত বড় সাহস, আমার ভাইও আহত হয়েছে, বুঝতে পেরেছিস? তোর জন্য শত শত মায়ের বুক খালি হয়ে গেছে, আর তুই এখানে লুকিয়ে বসে থাকবি, সেটা আমরা হতে দেবো? তারপরে ফুলকি একটা প্যাকেট এনে দেবদাস মাইতির মাথাটা ঢেকে দেয়। তারপরে দেবদাস মাইতি আবারও ছুটতে চাইলে তখন রোহিত আবার মারধর করে আর বলতে থাকে, চল, এক্ষুনি চল। এই বলেই দেবদাস মাইতিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় ফুলকি আর রোহিত। অন্যদিকে দেখা যাবে জনসভায় চলে আসে রুদ্র। তখন মানুষের এত ভিড় ভিড় দেখে অভিজিৎ বাবু আর মিন্ময় বাবু বলতে থাকে, রুদ্ররূপ, ভালোই তো জনসভায় লোকজন হয়েছে। তখন রুদ্ররূপ হাসতে থাকে আর এগোতে থাকে আর মনে মনে বলতে থাকে, পুলকির মতো মেয়ে নাকি আমার মুখোশ খুলবে, এটাও কি সম্ভব? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর মাস্টার মশাই দেখুক, তার দলের লোকজনরা এখন সব আমার পক্ষে, আমার পক্ষে। এই যে মিন্ময় বাবু আর অভিজিৎ বাবু তার দলেরই তো ছিল, সব যে এখন আমার লোক, সেটা উনি দেখুক। আর রোহিতের এতদিন যা যা ক্ষতি হয়েছে সব যে আমি করেছি, এটা কোনোদিনও ধরতে পারবে না কেউ, কোনোদিনও না। এই বলে রুদ্র হাসতে থাকে মনে মনে। ঠিক তখনই রুদ্রর লোক এসে বলতে থাকে, ঈশিতা কোথায়? তখন রুদ্র বলতে থাকে, ঈশিতা কোথায় মানে ঈশিতা এখনো আসেনি? তখন ওরা বলতে থাকে, না না। তারপরে রুদ্র বারবার করে ঈশিতাকে ফোন করতে থাকে, কিন্তু ঈশিতার ফোন সুইচ অফ বলে। তখন রুদ্র বলতে থাকে, ঈশিতার ফোন সুইচ অফ কেন? এ তো একটু আগে আমাকে ফোন করলো, এখন আবার সুইচ অফ হয়ে গেল। এই বলে রুদ্র চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে পারমিতা লাবুকে বলছে, এই লাবু, আবার রুদ্র তো সবকিছু জেনে ফেললো না তো? ওই দেখ কেমন চিন্তা করছে, কেমন টেনশনের ছাপ পড়ে গেছে, সবকিছু বুঝে গেল না তো? ওইদিকে ভাই আর ফুলকির কোনো বিপদ হলো না তো? কে জানে ওরা সেই দেবদাস মাইতিকে খুঁজে পেলো নাকি, জানি না তো। তারপরে এই ভেবে ওরাও খুব চিন্তা করতে থাকে। তারপরেই রুদ্র বসে বসে বারবার করে ঈশিতাকে ফোনে ট্রাই করতে থাকে। ঠিক তখনই ঈশিতা দৌড়ে জনসভায় আসে। তখন লাবু ঈশিতাকে দেখে বলতে থাকে, এই তো ঈশিতা চলে এসেছে। ঈশিতার ফোনটা যে পাল্টে দেওয়া হয়েছে, এটা আবার ঈশিতা ধরে ফেলেনি তো, কি জানি। তারপরে ঈশিতা রুদ্রতার কাছে এসেই রুদ্রকে বলতে থাকে, রুদ্রদা আমার দেরি হয়ে গেল, সরি সরি, আমার ফোনটা না খারাপ হয়ে গেছে। তখন রুদ্র বলতে থাকে, এই ঈশিতা কি বলছো তুমি, তোমার ফোনটা খারাপ হয়ে গেছে মানে তুমি এতক্ষণ ছিলে কোথায়? তখন ঈশিতা বলতে থাকে, এই যে তুমি জনসভায় যে স্ক্রিপ্টটা বলবে সেটাই তো রেডি করছিলাম বসে বসে। তারপরে দেখলাম যে একটাও আমার ফোন আসছে না, তখন দেখলাম ফোনটা একদম খারাপ হয়ে গেছে। তখন রুদ্র বলতে থাকে, কি বলছো, তোমার মাথা ঠিক আছে? ফোনটা খারাপ হয়ে গেছে মানে কি? এই তো তুমি কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলে। তখন ঈশিতা বলে, কি বলছো তুমি, পাগল হয়ে গেছো, আমি তো কোনো ফোন করিনি। তখন রুদ্র মোবাইল থেকে নাম্বারটা দেখিয়ে বলতে থাকে, এই তো তুমি আমাকে ফোন করেছিলে। তখন ঈশিতা বলে, ফোন নাম্বারটা আমার, কিন্তু আমি তো ফোন করিনি। তখন রুদ্র বলতে থাকে, কি বলছো তুমি, তুমি এই তো ফোন করে আমাকে বললে অংশুমান সেনগুপ্ত দেবদাস মাইতিকে খুঁজছে। তখনই তো আমি বললাম যে আমার গোলাপপুরে বাড়িতে আছে দেবদাস মাইতি। তখন ঈশিতা বলতে থাকে, জানো তো রুদ্রদা, আমি না কালকে ধানু আমার ফোনের কভারটা ছবি তুলতে এসেছিল, নিশ্চয়ই ওরা কিছু করেছে, আমার ফোনটা নিশ্চয়ই কেউ পাল্টে দিয়েছে। তখনই রুদ্র কপালে হাত দিয়ে বসে পড়ে আর বলতে থাকে, তাহলে পুরোটা একটা ট্র্যাপ ছিল, এখন কি হবে? ঈশিতা, মনে তো হচ্ছে আমরা ফেসে যাব, এখন কি হবে? এই বলে চিন্তায় পড়ে যায় রুদ্র আর ঈশিতা। অন্যদিকে পারমিতা ওদের অবস্থা দেখে বলতে থাকে, এই লাবু, ওরা তো মনে হচ্ছে সব ব্যাপারটা ধরে ফেলেছে, আর ঈশিতাও বুঝে ফেলেছে ওর ফোনটা পাল্টে গেছে, এখন কি হবে? দেখো দেখো, রুদ্রের সাথে আলাদা করে কথা বলছে ওরা, কত চিন্তা করছে, এখন কি হবে? ভাইয়ার ফুলকির ওইদিকে কি অবস্থা কে জানে। ঠিক তখনই রুদ্র জনসভাও শুরু হয়ে যায়।
স্টেজে রুদ্র ডাক পড়ে। তখন অংশু বলতে থাকে, স্যার আসুন। তারপরে রুদ্রকে ঈশিতা বলতে থাকে, রুদ্রদা তুমি যাও, যাও তুমি, বাকিটা পরে সামলে নেওয়া যাবে। তারপরে রুদ্র উপরে ওঠে। তারপরে স্টেজে জনসভায় কিছু বলতে বললেই তখনই রুদ্র সেখানে গিয়ে দাঁড়ায়। আর ওইদিকে দেখা যাবে দেবদাস মাইতিকে গাড়ি করে নিয়ে আসছে ফুলকি, তমাল আর রোহিত। তখন দেবদাস মাইতি অনেক নড়াচড়া করছে। তখন ফুলকি বলে, একদম চিৎকার চেঁচামেচি করবেন না, বুঝতে পেরেছেন? আজকে আপনাদের পর্দা আমি ফাঁস করবই। তারপর দেখা যাবে রুদ্রকে জনগণের উদ্দেশ্যে কিছু বলতে বললেই তখন রুদ্র বলার আগে সেখানে ফুলকি চলে আসে আর এসে বলতে থাকে, 1 মিনিট। তখনই রুদ্র ফুলকিকে দেখে চমকে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, আমার কিছু বলার আছে। তখন সাংবাদিকরা সবাই ফুলকির দিকে হয়ে গেলেই ওইদিকে রোহিত আর তমাল দেবদাস মাইতিকে মুখ ঢাকা অবস্থায় নিয়ে আসে। তখন ফুলকি বলতে থাকে, আজকে আমার কিছু কথা আপনারা শুনুন। তখনই ওদেরকে দেখেই রুদ্র সবটা বুঝে ফেলে আর বলতে থাকে, কি করছেন আপনারা? ওইদিকে কেন আপনারা মন দিচ্ছেন? আমি তো বলেছি এখানে আমি জনসভা ডেকেছি, আমার দিকে আপনারা ক্যামেরা ঘোরান। ওরা বিরোধী পক্ষের লোক, আমার জনসভা ভাঞ্চাল করার জন্য এইসব কিছু করেছে। তখনই রোহিত রেগে যায় আর বলতে থাকে, রুদ্র শেট আপ। তোর কি মনে হচ্ছে আমরা আমরা বিরোধী পক্ষ? আমরা বিরোধী পক্ষ? তুই এই কথাটা কি করে বললি? কি করে বললি? এই হলো দেবদাস মাইতি, যাকে তুই তোর বাড়িতে লুকিয়ে রেখেছিলি। এই লোকটাই এই লোকটাই ওই উড়ালপুলে মাল মশলা দিয়েছিল। ওনার জন্যই উড়ালপুল ভেঙে গেছে। আর আপনারা এখানে ক্ষতিপূরণ নিতে এসেছেন। তখনই ফুলকি আরো রেগে যায়। রেগে গিয়ে লাবুকে সামনে নিয়ে আসে। এসে বলতে থাকে, আচ্ছা এই যে ওনাকে আপনারা চিনেন? হ্যাঁ, কেউ কেউ হয়তোবা চিনে। লাবণ্য সেনগুপ্ত, উনি হলেন রুদ্ররূপ সেনগুপ্তর বউ। কিন্তু দেখুন, উনিও না বন্যার্তদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সবার সামনে সবার সামনে সবার পাশে দাঁড়িয়ে বন্যার্তদের সাহায্য করেছিল। এখন উনিও কি বিরোধী পক্ষ? বলুন আপনি, উনিও কি বিরোধী পক্ষ? তখনই রুদ্র পুরো চমকে যায়। তারপর বলতে থাকে, এখানে কি হচ্ছে? এদেরকে সামলাও। পুলিশ কোথায়? তমজিৎ, ওদেরকে এখান থেকে সরাও। তখনই তমজিৎ পুলিশকে বললে অংশুমান কোনো স্টেপ নেয় না। তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, আচ্ছা আপনার সাথে যদি এই দেবদাস মাইতির কোনো সম্পর্ক নাই থাকে, লিঙ্ক নাই থাকে, তাহলে আপনার বাড়িতে কেন এই দেবদাস মাইতি ছিল? তখনই রুদ্র চমকে যায়। তারপরে দেবদাস মাইতিকে টেনে রোহিত বলতে থাকে, বল এই দেবদাস মাইতি কেন ওখানে লুকিয়েছিল? তারপরে ফুলকি বলতে থাকে, আপনারা এখানে রুদ্রবাবুর থেকে ক্ষতিপূরণ দিতে এসেছিলেন তো? উনি তো ক্ষতিপূরণ দিতে আসেনি, উনি নিজের পিঠ বাঁচানোর জন্য এই জনসভা ডেকেছেন। বুঝতে পেরেছেন? এই সব কিছুর পেছনে উনি রয়েছে। তখনই রুদ্র রেগে যায় আর নিচে নেমে আসে। এসে বলতে থাকে, আপনারা যা জানার পরে জেনে নেবেন, এখন প্লিজ এই জায়গাটা খালি করুন। তখনই সাংবাদিকরা রুদ্রকে ঘিরে ধরে আর বলতে থাকে, স্যার আপনি বলুন ওনার সাথে আপনার কি সম্পর্ক? আপনার বাড়িতে উনি কেন লুকিয়েছিল? তখনই রুদ্র বলতে থাকে, জানতে চান তো কেন লুকিয়েছিল? ঠিক তখনই জনগণ খেপে যায় আর বলতে থাকে, আমাদের ভাই মারা গেছে আমার, আর আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখানে ডেকে এনেছেন আপনি? সব কিছু লুকিয়ে রেখে, এই দেবদাস মাইতিকে লুকিয়ে রেখে আপনি কি তদন্ত করছেন? কি তদন্ত করছেন আপনি? আমাদের দেখান, এই ওদেরকে মার। তখনই রুদ্র বলতে থাকে, কি হচ্ছে এসব, কি হচ্ছে? দাঁড়াও। এই বলে রুদ্র ওখান থেকে পালিয়ে যায়। তারপরে দেবদাস মাইতিকে মারতে থাকে লোকজন। তখনই অংশুমান সবাইকে আটকিয়ে দেবদাস মাইতিকে ধরে নিয়ে যায়। আর ওই দিক থেকে অংশুমান লুকিয়ে পালিয়ে চলে যায়, আর ঈশিতাও। তারপরে দেখা যাবে সবাই চলে গেলেই লাবু অনেক কান্নাকাটি করতে থাকে। আর তখন পারমিতা লাবুকে সামলাতে থাকে। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, তুমি আমাকে সাহায্য করেছো মা কালী, না হলে জামাইবাবুর একটুও তো আমি হলেও মুখোশটা খুলে দিতে পেরেছি। তারপরে ফুলকির রুদ্র রূপের আগের কথাগুলো মনে পড়তে থাকে। তখন রোহিত ফুলকির কাছে আসে। ফুলকির কাছে আসলেই ফুলকি বলতে থাকে, স্যার আমাদের লড়াইটা কিন্তু এখন শুরু, আরো বাকি আছে। আচ্ছা আপনি আমার পাশে থাকবেন তো স্যার? তখন রোহিত বলতে থাকে, ফুলকি বক্সিং এর আসল মানেটা আমি আজকে বুঝলাম। পদে পদে সংগ্রাম, পদে পদে লড়াই করতে হয়। তোমার পাশে আমি সব সময় আছি, তুমি একদম চিন্তা করবে না। ওইদিকে লাবু কাঁদতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।